আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনে অব্যাহত আছে ধরপাকড়। স্থানীয় সময় বুধবার জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ শুরু হলে বাধা দেয় পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার পাশাপাশি আটক করা হয় বেশ কয়েকজনকে। এদিকে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের এই আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশে দেশে। স্পেনের মাদ্রিদের বিশ্ববিদ্যালয়ে তাঁবু টানিয়ে চলছে প্রতিবাদ। ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানাতে যুক্তরাষ্ট্রের শুরু হওয়া শিক্ষার্থীদের এই আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশে দেশে। আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, এশিয়ায় বিক্ষোভ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। এদিন স্পেনের মাদ্রিদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাঁবু টানিয়ে ইসরায়েলি বিরোধী আন্দোলন শুরু করেছে শত শত শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ছিন্নের দাবি জানান আন্দোলনকারীরা। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের আন্দোলন আমাদের জন্য বড় অনুপ্রেরণা। শেষ পর্যন্ত এটি ইউরোপেও ছড়িয়ে পড়ছে। তাদের এই আন্দোলন সব শিক্ষার্থীদের একত্রিত করেছে। এটা খুবই প্রয়োজন ছিল। এছাড়া নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব আমস্টারডামেও ইসরায়েল বিরোধী বিক্ষোভে ডাক দেয় শত শত শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার নিন্দার পাশাপাশি গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর দখলদার বাহিনীর নৃশংস হামলার তীব্র প্রতিবাদ জানান তারা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এবার গাজায় ইসরায়েলের নারকীয় হত্যা যজ্ঞের প্রতিবাদ জানালো ইউরোপীয় ইউনিয়নের শতাধিক কর্মী। বুধবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে পার্লামেন্টের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন তারা। ইইউ কর্মীদের এই আন্দোলনকে নজিরবিহীন হিসেবে মনে করছেন অনেকে। জার্মানি থেকে সে খবর জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দেশে দেশে চলছে প্রতিবাদ। এবার সেই আন্দোলনে সংহতি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের শতাধিক কর্মী। বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ কমিশনের পার্লামেন্টের সামনে প্রতিবাদ সমাবেশে ডাক দেয়া হয়। আন্দোলনকারীরা বলেন, গেল 7 অক্টোবর থেকে গাজায় একতরফাভাবে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই চলেছে ইসরায়েল। দেখুন, আজ আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশ নেওয়ার মাধ্যমে এটুকু বলতে চাই, এই ইইউ ইনস্টিটিউশনেই মিলেমিশে আমরা কাজ করি। গাজায় যুদ্ধ বন্ধ ও সেখানকার মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষার বিষয়গুলোকে স্মরণ করিয়ে দিতেই আমরা পথে নেমেছি। কোনো দেশ বা রাজনৈতিক দলের পক্ষ হয়ে আমরা আজ সমাবেশে অংশ নেইনি। আমরা নিরপেক্ষতা বজায় রেখে ইইউর মূল্যবোধকে সামনে রেখেই ফিলিস্তিনের শান্তিকামী মানুষের উপর হামলার প্রতিবাদ জানাতে এসেছি। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত 35,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। অন্যদিকে ইসরায়েলের দাবি, গেল বছরের 7 অক্টোবরে হামাসের হামলায় কমপক্ষে 1200 ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। অপহরণ করা হয় 250 জনকে। এদের মধ্যে এখনও জিম্মি রয়েছেন 128 জন। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। চলমান যুদ্ধে ইউক্রেনে সেনা পাঠালে ফরাসি সৈন্যদের নিশানা বানানোর হুমকি দিয়েছে রাশিয়া। একই ইস্যুতে যুক্তরাজ্যকেও সতর্ক করে মস্কো। সব ছাপিয়ে কিয়েভে সেনা পাঠালে চরম বিপদ ডেকে আনবে ন্যাটো, হুঁশিয়ারি দিয়েছে রুশ প্রশাসন। এর মধ্যে শিগগিরই পুতিন বাহিনী ন্যাটোভুক্ত যে কোনো দেশে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে পোল্যান্ড। এ অবস্থায় ইউরোপে সাম্প্রতিক পাল্টাপাল্টি সামরিক মহড়া আর কর্মকাণ্ডে পরাশক্তিগুলো পরমাণু যুদ্ধের দ্বার প্রান্তে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনা বিরাজ করছে রাশিয়ার। মস্কোকে মোকাবিলায় রুশ সীমান্তের কাছে 4 মাস ধরে সামরিক মহড়া চালাচ্ছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় স্টিডফাস্ট ডিফেন্ডার নামের মহড়ার মাধ্যমে জোটটি রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি মস্কোর। সম্প্রতি কিয়েভে সেনা পাঠানোর ইঙ্গিত দেন ফ্রান্সের প্রেসিডেন্ট, আর এতেই ক্ষেপে গেছে রাশিয়া। ইউক্রেনে সেনা পাঠালে ফরাসি সৈন্যদের টার্গেট করবে রুশ বাহিনী, এমন কড়া সতর্কবার্তা দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। শুধু তাই নয়, একই ইস্যুতে যুক্তরাজ্যকেও কড়া বার্তা দিয়েছে মস্কো। পশ্চিমা বিশ্বের ক্রমাগত হুমকির মুখে চলতি সপ্তাহে শত্রু দেশগুলোকে হুঙ্কার দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসবের মধ্যেই শিগগিরই যে কোনো ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া। জোটকে এমন সতর্ক বার্তা দিল পোল্যান্ড। তাই জোটের দেশগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ দেশটির। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, পরাশক্তিগুলোর পাল্টাপাল্টি এমন কর্মকাণ্ডে বিশ্বে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ক্রমেই তীব্র হচ্ছে।
জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে জার্মানি ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নতুন সদস্য ফিনল্যান্ড। বুধবার বার্লিনে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। বার্লিন থেকে বিটু বড়ুয়ার আরও একটি রিপোর্ট। বুধবার বার্লিনে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্রুবের সঙ্গে বৈঠক করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। পরে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন এই দুই শীর্ষ নেতা। এ সময় ওলাফ শলৎস বলেন, জার্মানির মতো স্ক্যান্ডিনেভিয়ার দেশ ফিনল্যান্ডও রুশ বর্বরতার শিকার হওয়া ইউক্রেনকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। বিধ্বস্ত ইউক্রেনকে সামরিক, আর্থসামাজিক ও রাজনৈতিক খাতে সব ধরনের সহযোগিতা দিতে ন্যাটোর নতুন সদস্য ফিনল্যান্ড রাজি হওয়ায় ভূয়সী প্রশংসা করেছেন জার্মান চ্যান্সেলর। আমি অত্যন্ত খুশি যে গেল বছর থেকে ফিনল্যান্ড আমাদের ন্যাটোর সদস্য। এর মাধ্যমে ফিনল্যান্ডের সঙ্গে সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ার নিরাপত্তা যেমন মজবুত হলো, তেমনি ইউরোপও আরো শক্তিশালী হলো। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের জুনের মাঝামাঝিতে সুইজারল্যান্ডের লুসিয়ানেতে ইউক্রেনের নিরাপত্তা ও সহযোগিতার বিষয়ে আরও একবার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে জার্মানি সহ নেটোর অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান ও উত্তর কোরিয়া। চলমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে দুই দেশই যুক্তরাষ্ট্র বিরোধী নীতি নিয়ে চলছে। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাদের বিরুদ্ধে একজোট হচ্ছে তেহরান, পিয়ংইয়ং। মার্কিন প্রশাসনের আশঙ্কা, নিজেদের মধ্যে পরমাণু ও ড্রোন বিষয়ক তথ্য বিনিময় করতে পারে ইরান ও উত্তর কোরিয়া। বিশ্ব রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে রাশিয়া ও চীনের বাইরে ইরানকে মিত্র হিসেবে বেছে নিয়েছেন কিম জং উন। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাদের বিরুদ্ধে একজোট হচ্ছে তেহরান, পিয়ংইয়ং। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ব রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে রাশিয়া ও চীনের বাইরে নতুন মিত্র খুঁজছে উত্তর কোরিয়া। ফলে প্রবল মার্কিন বিরোধী দেশ ইরানের ওপর আস্থা রাখতে চাইছেন কিম জং উন। এমনটা হলে নিজেদের মধ্যে পরমাণু ও ড্রোন বিষয়ক তথ্য বিনিময় করতে পারে দুই দেশ। কারণ যুদ্ধক্ষেত্রে ড্রোনকে আরও কার্যকর অস্ত্র হিসেবে গড়ে তুলতে চায় তেহরান, পিয়ংইয়ং। বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়া বর্তমানে সেসব দেশকে গুরুত্ব দিচ্ছে যারা সামরিক ও আর্থিক দিক দিয়ে তাদের সাহায্য করতে পারে। অতীতে উত্তর কোরিয়া ইরানকে পরমাণু প্রযুক্তি দিয়েছে। অনেকের মতে এখন উত্তর কোরিয়া নিজেরা যেসব অস্ত্র তৈরি করেছে তা ইরানকে দিতে পারে। পাশাপাশি ভবিষ্যতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধিতা ইস্যুতে উত্তর কোরিয়ার সমর্থন পাওয়ার বিষয়টিও বিবেচনা করছে রাইসি প্রশাসন। ইরানের সঙ্গে জোট বাঁধার ব্যবসায়িক স্বার্থও রয়েছে উত্তর কোরিয়ার। দুই দেশের ওপরই পশ্চিমা নিষেধাজ্ঞা থাকায় তেহরানের কাছে অস্ত্র ও সামরিক প্রযুক্তি বিক্রিকে লাভজনক মনে করছে পিয়ংইয়ং। ফলে দুই দেশের মধ্যে জোটবদ্ধ হওয়ার বিষয়টি এখন সময়ের ব্যাপার বলে মনে করছেন অনেকে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। অবৈধ অভিবাসীদের ঢল ঠেকাতে কঠোর অবস্থানে ইতালি। এবার ভূমধ্যসাগর দিয়ে আসা অবৈধ অভিবাসীদের উদ্ধারে বিভিন্ন বেসরকারি সংস্থার ছোট বিমান ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি সরকার। দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অবৈধভাবে আসা শরণার্থীদের সমর্থন না করলেও উদ্ধার কাজে বাধা দেয়াকে অমানবিক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ক্ষমতা গ্রহণের পর থেকেই অবৈধ অভিবাসীদের ঢল ঠেকাতে একের পর এক পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয় ইতালির ডানপন্থী সরকার। তারই ধারাবাহিকতায় এবার অবৈধ অভিবাসীদের উদ্ধারে কাজ করা বিভিন্ন সাহায্য সংস্থার লাগাম টেনে ধরার চেষ্টা। ভূমধ্যসাগরে অবৈধ অভিবাসী উদ্ধারে এনজিওগুলোর ছোট ছোট বিমানগুলোকে দেশটির সিসিলিয়া, পেন্টেলেরিয়া এবং লাম্পেদুসার বিমানবন্দর থেকে আর উঠতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। মঙ্গলবার দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানায়। ভূমধ্যসাগরে অবৈধ অভিবাসীদের নিয়ে আসা নৌকাগুলো উদ্ধারে সি ওয়াশ সহ বেশ কিছু এনজিও কাজ করছিল। জর্জা মেলোনি সরকার অবৈধ অভিবাসীদের ঢল ঠেকাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত গ্রহণ করল। এতে করে ভূমধ্যসাগরে বিপদের মুখোমুখি হওয়া ছোট ছোট নৌকাগুলো উদ্ধারে বাধার সম্মুখীন হতে হবে এনজিওগুলোকে।
ফলে সাগরে অভিবাসীদের আরও বেশি মৃত্যুর আশঙ্কা করছেন প্রবাসীরা। সরকারের যে নতুন বিধান, কিছু ফ্লাইটের যে এয়ারপোর্টগুলি ছিল তারা বন্ধ করে দিয়েছেন। আমি আশা করব এটা একটা মানবিকতার ব্যাপার। সাগর পাড়ি দিয়ে যারা আসে, এটা আসা তো একেবারে অনুচিত, কিন্তু যারা চলে আসে তাদেরকে উদ্ধারের ক্ষেত্রে বাধা দেয়া আসলে কোনো মানবিকতার কাজ না। যারা অবৈধ পথে চলে আসেন, সরকার যাতে উদ্ধার কাজ অব্যাহত রাখেন সেই এই নিষেধাজ্ঞাটা শিথিল করেন। লিবিয়া, তিউনিসিয়া থেকে আসা অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারে কাজ করছে ফ্রান্সের ওশেন ভাইকিং, স্পেনের ওপেন আর্মস এবং জার্মানির সি ওয়াচ সহ বেশ কয়েকটি উদ্ধারকারী জাহাজ। এই প্রতিষ্ঠানগুলোকেও বারবার উদ্ধার কাজে বাধার সম্মুখীন হতে হয়েছে। অনেক সময় অবৈধ শরণার্থীদের নিয়ে দিনের পর দিন সমুদ্রে ভাসতে হয়েছে জাহাজগুলোকে। চলতি বছরের 22 মার্চ পর্যন্ত ইতালিতে প্রবেশ করেছে 6,560 জন অভিবাসন প্রত্যাশী। তাদের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। এই 3 মাসে 1500-রও বেশি বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। স্লোভাকিয়ায় একদিনে 1100টির বেশি বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকির বিষয়ে তদন্ত করছে পুলিশ। ব্যাংক ও স্কুলের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে এই হামলার হুমকি দেওয়া হয়। মূলত ইমেইলে এসব হুমকি দেওয়া হয় বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ। হুমকির পর দেশ জুড়ে মানুষকে নিরাপদে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়। পুলিশ স্কুলগুলোর নিরাপত্তা পরীক্ষা করছে এবং অপরাধীকে শনাক্তের চেষ্টা করছে বলেও জানিয়েছে। এই হুমকিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল মাসের সাক্ষী হলো বিশ্ব, এমনটাই জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু বিষয়ক সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস। প্রতিবেদনে বলা হয় 2024 সালের এপ্রিল মাসটি আগের সব এপ্রিল মাসের রেকর্ড ভেঙে দিয়েছে। মানুষের পরিবেশ বিরোধী কর্মকাণ্ডের কারণে উত্তপ্ত হয়ে উঠেছে বায়ুমণ্ডল। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কারণে তীব্র দাবদাহ ও খরায় বেসামাল বিশ্বের বিভিন্ন দেশ। এপ্রিলের শুরু থেকেই বিভিন্ন দেশে দেখা দেয় প্রচণ্ড দাবদাহ। চলতি বছর ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল মাসের সাক্ষী হলো পুরো বিশ্ব। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু বিষয়ক সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস। প্রতিবেদনে বলা হয় 2024 সালের এপ্রিল মাসটি আগের সব এপ্রিল মাসের রেকর্ড ভেঙে দিয়েছে। আবহাওয়ার বিশেষ অবস্থা এল নিনো দুর্বল হয়ে পড়ার পরও এপ্রিলে এমন অস্বাভাবিক গরম অনুভব করেন বিশ্বের বেশিরভাগ মানুষ। সংস্থাটি জানায়, মানুষের নেতিবাচক কর্মকাণ্ডের কারণে বিশ্বের জলবায়ু এতটা উষ্ণ হয়ে পড়েছে। গেল বছরের জুন থেকে প্রত্যেক মাসেই তাপমাত্রার নতুন রেকর্ড হচ্ছে বলে জানায় কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস। চলতি বছর এপ্রিলে বিশ্বের গড় তাপমাত্রা 1850 থেকে 1900 সালের প্রাক শিল্পের সময় থেকে রেকর্ড করা গড় তাপমাত্রার চেয়ে 1.58 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি দেখা গেছে। এদিকে গেল 12 মাসের গড় তাপমাত্রাও শিল্প পূর্ব সময়ের চেয়ে 1.6 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। যদিও 2015 সালে প্যারিস সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় এই তাপমাত্রা যেন কোনোভাবেই 1.5 ডিগ্রির বেশি না বাড়ে। সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ভারত থেকে শুরু করে ভিয়েতনাম পর্যন্ত এশিয়ার বিস্তীর্ণ এলাকায় কয়েক সপ্তাহ জুড়ে তীব্র দাবদাহ বয়ে গেছে। ব্রাজিলের সৃষ্টি হয়েছে ব্যাপক বন্যা পরিস্থিতি। কোপারনিকাসের জলবায়ু বিশেষজ্ঞ জুলিয়েন নিকোলাস বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে প্রতি ডিগ্রি তাপমাত্রা বাড়ার সঙ্গে আবহাওয়ার চরম পরিস্থিতি দেখা যায়। এসব পরিস্থিতি আরও তীব্র ও ঘন ঘন ঘটতে থাকে। এপ্রিল মাসে চরম খরা ও বন্যার মতো পরিস্থিতির সাক্ষী হয়েছে বিশ্ব। মৌসুমী সাথী, সময় সংবাদ। ব্রাজিলে ভয়াবহ বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জলবান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 100 ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় 150 বাসিন্দা। রাস্তাঘাট, বাড়িঘর, সেতুগুলোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বহু গুরুত্বপূর্ণ স্থাপনা। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 1.5 লাখ বাসিন্দা। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদ নদীর পানি। দেখা দিয়েছে সুপেয় পানির অভাব। এদিকে অনেকটাই উন্নতি হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের বন্যা পরিস্থিতির।
স্মরণকালের ভয়াবহ বন্যার মুখে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। মৃতের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পানিবন্দীও হয়ে পড়েছেন লাখ লাখ বাসিন্দা। সবথেকে বেশি দুর্ভোগে আছেন দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্রান্দে দো সুলের বাসিন্দারা। রাস্তাঘাট, ঘরবাড়ি থেকে শুরু করে প্লাবনের কালো হাত থেকে রক্ষা পায়নি বাসস্ট্যান্ড, এমনকি বিমানবন্দরের রানওয়েও। প্রায় 15 লাখ বাসিন্দার শহর রিও গ্রান্দে দো সুলের রাজধানী পোর্তো আলেগ্রের পুরোটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শহরটির 6টি পানি নিষ্কাশন কেন্দ্রের 5টি বিকল হয়ে পড়েছে। অভাব দেখা দিয়েছে সুপেয় পানির। উদ্ধারকর্মীদের পাশাপাশি খাবার ও পানীয় সহযোগিতা নিয়ে বন্যার্তদের সাহায্যে নেমেছেন শহরটির মেয়র। বন্যার ভয়াবহতা থেকে বাঁচতে যে যেভাবে পারছেন নিজেদের রক্ষার চেষ্টা করছেন। এরই মধ্যে দেখা গেছে কয়েকটি পরিবার গত কয়েকদিন ধরে পথচারী পারাপার সেতুতে মানবেতর জীবনযাপন করছেন। বন্যার পানির হাত থেকে রক্ষা পাচ্ছে না কুকুর কিংবা ঘোড়ার মতো পশু প্রাণীরাও। একে তো ভয়াবহ বন্যায় নদীর পানি বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছে, তার উপর মরার ঘা হয়ে উঠেছে চোরচক্র। বিপর্যয়ের মধ্যে মানুষের ঘরবাড়ি, এমনকি উদ্ধারকর্মীদের শেষ সম্বল নৌকাও চুরি করছেন তারা। শোচনীয় অবস্থায় এমন ঘৃণ্য কর্মকাণ্ডের জন্য নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র। বর্তমানে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকলেও চলতি সপ্তাহের শেষের দিকে আবারও বাড়তে পারে বৃষ্টি, এমনটাই জানিয়েছে ব্রাজিলের আবহাওয়া বিভাগ। এতে আগামী দিনগুলোতে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে ক্রমেই স্বাভাবিক হতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বন্যা পরিস্থিতি। বন্যার পানি কমতে শুরু করায় বাড়িঘরে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে পরপর আঘাত এনেছে বেশ কয়েকটি টর্নেডো। এতে আহত হয়েছেন অন্তত 12 জন, ক্ষতিগ্রস্ত হয়েছে ভবন ও রাস্তাঘাট। অঞ্চলটির গভর্নর জানিয়েছেন কালামুজো, সেন্ট জোসেফ সহ বেশ কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বিরল তুষারপাতের কবলে পড়েছে লাতিন আমেরিকার দেশ চিলির রাজধানী সান্টিয়াগো। বরফে ছেয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরের প্রায় 2.5 লাখ বাসিন্দা। জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন দেশে দেখা দিয়েছে প্রাকৃতিক দুর্যোগ। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে পরপর আঘাত এনেছে বেশ কয়েকটি টর্নেডো। এতে পোর্টেস শহরের মোবাইল হোম পার্কে আহত হন বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে ভবন ও রাস্তাঘাট। অঞ্চলটির গভর্নর জানিয়েছেন কালামাজু, সেন্ট জোসেফ সহ বেশ কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে মিশিগানে মঙ্গলবার অন্তত 6টি টর্নেডো আঘাত এনেছে। এর আগে সোমবার ওকলাহোমা অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে হতাহতের ঘটনা ঘটে। এছাড়াও রাজ্যের উত্তর পূর্বাঞ্চলে বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং গাছপালা উপড়ে যায়। এদিকে মঙ্গলবার বিরল তুষারপাতের কবলে পড়েছে লাতিন আমেরিকার দেশ চিলির সান্তিয়াগোর মেট্রোপলিটন অঞ্চল। টানা তুষারপাতে ছেয়ে গেছে বাড়িঘর ও রাস্তাঘাট। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে তুষারপাতের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অঞ্চলটির প্রায় 2.5 লাখ বাসিন্দা। চিলির রাজধানীতে তুষারপাত নিয়মিত ঘটনা নয়, আগে এমন হতো না। আবহাওয়াবিদদের মতে জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের কারণে কয়েক বছর পর পর দেখা দিচ্ছে তুষারপাত। এর আগে 2017 ও 2020 সালের জুলাই মাসের দিকে তুষারপাত রেকর্ড করা হয়। অন্তরা সেন, সময় সংবাদ। করোনা ভাইরাসের টিকায় পার্শ্ব প্রতিক্রিয়ার খবর প্রকাশিত হওয়ার পর এবার বাজার থেকে সরে সব টিকা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে বাণিজ্যিক কারণেই সব দেশ থেকে করোনা টিকা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ব্রিটিশ আদালতে জমা দেয়া এক নথিতে অ্যাস্ট্রাজেনেকা বলেছে তাদের তৈরি করোনা টিকার কারণে টিটিএস এর লক্ষণ দেখা দিতে পারে। এর কারণে মানুষের রক্তে প্লেটলেট কমে যায় এবং দেহের ভেতরে রক্ত জমাট বেঁধে যায়। করোনা মহামারী চলাকালে আশার আলো নিয়ে এসেছিল করোনার টিকা। সম্প্রতি সেই টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টি সামনে এসেছে। ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে তাদের করোনার টিকা কোভিশিল্ডে পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সম্প্রতি ব্রিটিশ আদালতে জমা দেয়া এক নথিতে অ্যাস্ট্রাজেনেকা বলেছে তাদের তৈরি করোনার টিকার কারণে টিটিএস এর লক্ষণ দেখা যেতে পারে। এর কারণে মানুষের রক্তে প্ল্যাটিলেট কমে যায় এবং দেহের ভেতর রক্ত জমাট বেঁধে যায়। এছাড়া মাথা ব্যথা, পেট ব্যথা, পা ফুলে যাওয়া, শ্বাস নিতে সমস্যা হওয়া এবং মনোযোগে ঘাটতি সহ নানা সমস্যা দেখা দিতে পারে।
এত সব অভিযোগের মাঝে এবার বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে প্রতিষ্ঠানটি। বিশ্বব্যাপী করোনার টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। বুধবার দ্য টেলিগ্রাফের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, বাণিজ্যিক কারণেই সব দেশ থেকে করোনার টিকা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। যদিও টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার সঙ্গে বাজার থেকে ভ্যাকসিন তুলে নেওয়ার কোনো সম্পর্ক নেই বলেই দাবি করেছে অ্যাস্ট্রাজেনেকা। তাদের কথায় এটি সম্পূর্ণভাবেই কাকতালীয় ঘটনা। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নে বন্ধ করে দেওয়া হয়েছে কোভিশিল্ডের ব্যবহার। যুক্তরাজ্য সহ অন্যান্য দেশেও এই ভ্যাকসিন প্রয়োগ বন্ধের আবেদন জানানো হয়েছে। অন্তরা সেন, সময় সংবাদ। তুরস্কে প্রায় 700 বছরের পুরনো একটি গির্জাকে মসজিদে রূপান্তর করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ঘোষণার পর গেল সোমবার মসজিদটি মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়। তুরস্কে প্রায় 700 বছরের পুরানো একটি বাইজেন্টাইন গির্জাকে মসজিদে রূপান্তর করা হয়েছে। 6 মে মসজিদটিকে মুসলমানদের জন্য খুলে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বাইজেন্টাইন গির্জাটি কোরা গির্জা হিসেবেও পরিচিত। 1400 শতকের ফ্রেস্কো সম্বলিত গির্জাটি খ্রিস্টানদের কাছেও মূল্যবান। 1453 সালে অটোমান তুর্কিরা কনস্টান্টিনোপল জয়ের প্রায় অর্ধ শতাব্দী পর গির্জাটিকে কারিয়া মসজিদে রূপান্তরিত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অটোমানদের পতন হলে তুরস্ক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে গড়ে ওঠার চেষ্টা চালায়। তখন কারিয়া মসজিদ হয়ে যায় কারিয়া জাদুঘর। যুক্তরাষ্ট্রের শিল্প ইতিহাসবিদদের একটি দল মূল গির্জার মোজাইকগুলো পুনরুদ্ধার করতে সহায়তা করেছিলেন। 1958 সালে এসব মোজাইক প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল। 2020 সালে ইউনেস্কো কর্তৃক সুরক্ষিত হায়া সোফিয়া সম্পর্কিত এ ধরনেরই একটি রায় দিয়েছিলেন তুরস্কের আদালত। সেই রায়ের 1 মাস পর একটি বাইজেন্টাইন গির্জাকে মসজিদে রূপান্তরিত করার নির্দেশ দিয়েছিলেন এরদোয়ান। গির্জাটি প্রথমে মসজিদ এবং তারপর জাদুঘরেও রূপান্তরিত করা হয়েছিল। তারপর ভবনটিকে স্থায়ীভাবে মসজিদে রূপান্তরের নির্দেশ দেন এরদোয়ান। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদ নিয়ে থাকবেন সহকর্মী আইরিন আয়া। ধন্যবাদ ইমদাদ আপনাকে। সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।